আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্বসটা নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি আবু বকর সিদ্দিক, ইংলিশ ইনস্ট্রাক্টর, স্টার্লিং একাডেমিক কেয়ার। সো রাইট ফর্ম অফ ভার্বস শুরু করার ক্ষেত্রে প্রথমে আমরা একটু ইন্ডিকেটর নিয়ে জানার চেষ্টা করি। ইন্ডিকেটর কি? যে সকল সময়সূচক শব্দ বা শব্দগুচ্ছ বাক্যের টেন্সকে নির্ধারণ করে তাদেরকেই মূলত আমরা ইন্ডিকেটর বা নির্দেশক বলে থাকি। যেমন হি কাম টুমোরো, এই বাক্যটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি বলেছে, হি কাম টুমোরো। এই যে টুমোরো ওয়ার্ডটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে সে আসবে। কবে আসবে? আগামীকাল আসবে। তাহলে আগামীকাল আসবে মানেই তো ফিউচার টেন্স, রাইট? তাহলে আমরা কিন্তু এই টুমোরো ওয়ার্ডটা দিয়েই বুঝে গেলাম যে এই বাক্যটা আমরা ফিউচার টেন্সে নিচ্ছি। তাহলে এগুলোই হচ্ছে ইন্ডিকেটর। তাহলে আমার বাক্যের অ্যান্সারটা কি দাঁড়ায়? হি উইল কাম টুমোরো। আপনি যদি পরের এক্সাম্পলটা দেখি, হি কাম ইয়েস্টারডে। হি কাম ইয়েস্টারডে, এখানেও কিন্তু আমরা একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল। সে কবে এসেছিল? গতকাল এসেছিল, যা আমাকে পাস্ট টেন্সের ইন্ডিকেশন দিচ্ছে। সো আমরা এই বাক্যটাকে পাস্ট ইনডিফিনিটি নিব, অর্থাৎ অ্যান্সার দাঁড়াচ্ছে হি কেম টুমোরো। এর পরের বাক্যে দেখতে পাচ্ছি হি কাম। এখানে আমরা কোনো ইন্ডিকেটর দেখতে পাচ্ছি না। আর ইন্ডিকেটর যখন বাক্যে সরাসরি দেয়া না থাকবে তখন আমরা ধরে নিব যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এবং সেই অনুযায়ী আমরা অ্যান্সার করার চেষ্টা করব। যেমন হি কাম যখন বলল, হি সিঙ্গুলার সাবজেক্ট, তাই এটার সাথে আমরা এস যুক্ত করে হি কামস অ্যান্সার নিচ্ছি। সো ইন্ডিকেটর গুলো আমাদেরকে মূলত সাহায্য করে থাকে যে একটি বাক্য কোন টেন্সে আছে সেটা যেন আমরা খুব ইজিলি বুঝতে পারি। তবে অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর অ্যান্সার যখন আমরা করছি তখন ওই প্যাসেজটার দিকে আমরা সবচেয়ে বেশি মনোযোগ দিব। প্যাসেজটা আমাদেরকে যেই মিনিং দিচ্ছে, যেই কনটেক্সট দিচ্ছে, সেটাকে সবার আগে আমরা প্রায়োরিটি দিব। তারপর হচ্ছে আমাদের যত রুলস আছে, যত ইন্ডিকেটরস আছে, এগুলোর দিকে আমরা খেয়াল রাখবো। সো আশা করি ইন্ডিকেটরের এই পার্টটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সো কনসেপ্ট 1 এর পার্ট এ তে আমরা ইন্ডিকেটর গুলো একটু দেখে নিই যে কোন টেন্সের ইন্ডিকেটর কোনগুলো। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর ইনডিফিনিটের জন্য কোনগুলো আছে। ইনডিফিনিটে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্ডিকেটর আছে অফেন, অলওয়েজ, সামটাইমস, রেগুলারলি, জেনারেলি, ফ্রিকুয়েন্টলি, নর্মালি, ন্যাচারালি, অকেশনালি, ইউজুয়ালি, ডেইলি। এরপর দেখতে পাচ্ছি এভরি প্লাস টাইম বা ইভেন্ট, ইচ প্লাস টাইম, অন প্লাস ডেজ। এগুলো কিভাবে ব্যবহার করা হয়? এভরি প্লাস টাইম আমরা অনেক সময় এরকম বলে থাকি এভরি মর্নিং, এভরি নাইট, তাই না? তাহলে এটা টাইমকে বোঝাচ্ছে, এভরি প্লাস টাইম। আবার বলছে এভরি প্লাস ইভেন্ট কেমন হতে পারে? ইভেন্ট, এই যেমন আমরা একটা ক্লাস করছি, এটা একটা ইভেন্ট না? তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এভরি ক্লাস, এভরি এক্সাম, তাই না? একই কথা ইচ টাইমের ক্ষেত্রে, ইচ মর্নিং, ইচ ইভিনিং। অন প্লাস ডেজ আমরা যে স্যাটারডে, ফ্রাইডে বলে থাকি সেগুলো আমরা ইউজ করতে পারি, যেমন অন ফ্রাইডে, অন সানডে। এগুলো যখন থাকবে তখন আমরা সেই বাক্যটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে আগাবো। এরপর দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে কি কি আছে? ইয়েস্টারডে, অ্যাগো, আর্লিয়ার, ফর্মারলি, ওয়ান্স আপন এ টাইম, ইন দ্য পাস্ট, লাস্ট প্লাস টাইম বা ইভেন্ট, প্রিভিয়াসলি। লাস্ট প্লাস টাইম বা ইভেন্ট আগের মতোই, লাস্ট নাইট বললাম বা লাস্ট এক্সাম বললাম, ঠিক আছে? সো এরকম ভাবে আমাদের এই ইন্ডিকেটর গুলো যখন থাকবে বাক্যে আমরা সেগুলোকে পাস্ট ইনডিফিনিট টেন্সে নেব। তারপর দেখতে পাচ্ছি ফিউচার ইনডিফিনিট আছে, নেক্সট প্লাস টাইম বা ইভেন্ট, কামিং প্লাস টাইম বা ইভেন্ট, আপকামিং প্লাস টাইম বা ইভেন্ট, অন প্লাস ফিউচার ডেইজ, টুমোরো। তাহলে আমরা যদি এরকম দেখি যে নেক্সট মর্নিং বা নেক্সট এক্সাম, হ্যাঁ, একই কথা কামিং এর ক্ষেত্রে, আপকামিং এর ক্ষেত্রে, ঠিক আছে না? সো কামিং, আপকামিং এগুলোর পর যদি কোনো টাইম আসে বা ইভেন্ট আসে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ধরে আগাবো। এরপর বলছে অন প্লাস ফিউচার ডেইজ। অন প্লাস ফিউচার ডেইজ মানে অন নেক্সট সানডে যদি বলি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অন নেক্সট সানডে, মানে কি
আমাদের ফিউচার ডেজ গুলো চলে আসছে। সো এরকম ভাবে আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিকেটর গুলো চিনে থাকি। এবং মোস্ট কমন যেটা আমরা পেয়ে থাকি টুমোরো, এটাও ফিউচার ইন্ডিপেন্ডেন্টের একটা ইন্ডিকেটর। এরপর আছে যেটা আমরা এক্সাম্পল দেখে একটু, তাহলে আরো ইজি হবে যে কিভাবে এগুলো আমরা বাক্যে ব্যবহার করতে পারি। যেমন ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ আ কিং। তাহলে এই বাক্যটাতে ওয়ান্স আপন এ টাইম, এটা আমরা কিন্তু দেখেছিলাম পাস্ট ইনডিফিনিটে আছে, ওয়ান্স আপন এ টাইম। তার মানে এই বাক্যটা আমরা কিসে নিব? পাস্ট ইনডিফিনিটে নিব। পাস্ট ইনডিফিনিটে যদি নেই তাহলে লিভ ভার্বটা আমার V2 ফর্মে যাবে, অর্থাৎ অ্যান্সার দাঁড়াচ্ছে লিভড ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ কিং। এবারে আমরা দেখে নিই কন্টিনিউয়াসের ইন্ডিকেটর গুলো কি কি। কন্টিনিউয়াসের শুরুতেই দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াস নামেই কিছু ইন্ডিকেটরস আছে। আমরা কিন্তু ইনডিফিনিট যখন দেখছিলাম তখন দেখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট ইন্ডিকেটরস। শুধু ইনডিফিনিট নামে কোনো ইন্ডিকেটরস ছিল না, কিন্তু এখানে কন্টিনিউয়াসের জন্য আলাদাভাবে কিছু ইন্ডিকেটরস দেয়া আছে। কি কি সেগুলো? ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ, গ্রাজুয়ালি, ইনক্রিজিংলি, ডিক্রিজিংলি, র্যাপিডলি, প্রম্পটলি, ফাস্ট, কন্টিনিউয়াসলি, কুইকলি। এরকম এই কন্টিনিউয়াসের যে ইন্ডিকেটর গুলো আছে এগুলোকে আমরা কোন কন্টিনিউয়াসে নিব? সো আমরা যখন রাইট ফর্ম ভার্বস প্যাসেজ করতে যাই তখন কিন্তু প্যাসেজটা অবশ্যই হয় প্রেজেন্টে থাকে অথবা পাস্টে থাকে, তাই না? তো আমার প্যাসেজটা যেই টেন্সে থাকবে আমি তখন সেই কন্টিনিউয়াসটা করে ফেলবো। যদি আমার প্যাসেজ প্রেজেন্টে থাকে তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, আর যদি প্যাসেজ পাস্টে থাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস করব। তার মানে এই কন্টিনিউয়াসের ইন্ডিকেটর গুলোর ক্ষেত্রে সরাসরি আমরা প্রেজেন্ট নাকি পাস্ট সেটা বলছি না, বরং প্যাসেজ যেই দিকে যাবে আমরা এটাকে সেই কন্টিনিউয়াসেই ব্যবহার করতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াসের কিছু ইন্ডিকেটরস আছে। নাও, রাইট নাও, টুডে, টুনাইট, দিস প্লাস টাইম, অ্যাট দিস মোমেন্ট। দিস প্লাস টাইম ওই আগের মতোই, দিস মর্নিং, হ্যাঁ এরকম। তারপর পাস্ট কন্টিনিউয়াসে দেখতে পাচ্ছি দেন আছে, দ্যাট প্লাস টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট। এই যে দ্যাট প্লাস টাইমও কিন্তু একই কথা, যে দ্যাট নাইট, তখন আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াসে ইউজ করতে পারি। তারপর ফিউচার কন্টিনিউয়াসে আছে অ্যাট দিস টাইম টুমোরো। সো এই যে এই জায়গাটাতে কিন্তু একটু কমন একটা বিষয় দেখতে পাচ্ছি। প্রেজেন্টে ছিল অ্যাট দিস মোমেন্ট, তারপর হচ্ছে অ্যাট দ্যাট মোমেন্ট পাস্টে, এবং ফিউচার কন্টিনিউয়াসে দেখতে পাচ্ছি অ্যাট দিস টাইম টুমোরো। সো এভাবেই আমরা কন্টিনিউয়াস টেন্সের ইন্ডিকেটর গুলো যখন বাক্যে দেখব সেগুলোকে আমরা বাক্যে কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুযায়ী ব্যবহার করব। যেমন এক্সাম্পল যদি দেখি, বলেছে রাকিব রিড দ্য বুক দেন। আমরা দেখতে পাচ্ছি এখানে দেন আছে, দেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ডিকেটর, তাই না? তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ডিকেটর যেহেতু আমরা পেলাম, তাই আমার রিড ভার্বটাকে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই নেব। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি জানি আমরা? ওয়াজ অথবা ওয়্যার প্লাস V1 প্লাস আইএনজি। তাহলে আমরা ওয়াজ ওয়্যার থেকে রাকিবের জন্য শুরুতেই নিব ওয়াজ, এবং V1 প্লাস আইএনজি, রিডের V1 প্লাস আইএনজি হচ্ছে রিডিং, অর্থাৎ ওয়াজ রিডিং, রাকিব ওয়াজ রিডিং দ্য বুক দেন। এবারে আমরা পারফেক্ট টেন্সের ইন্ডিকেটর গুলো নিয়ে একটু আলোচনা করি। পারফেক্ট টেন্সের ইন্ডিকেটর গুলো আমরা যদি একটু দেখি, দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট পারফেক্টের আমরা দুইটা ভাগ, তাই না? তাহলে প্রেজেন্ট পারফেক্টের দুইটা ভাগ আমরা কিভাবে ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্টের যেই এ তে থাকা ইন্ডিকেটর গুলো আছে এবং বি তে থাকা ইন্ডিকেটর গুলো আছে, এই দুইটাকে ভাগ করা হয়েছে মূলত বাক্যে এদের অবস্থানের ভিন্নতার কারণে। অবস্থানের ভিন্নতা বলতে কি বোঝানো হচ্ছে? তার মানে বাক্যে এদের প্লেসমেন্ট, অর্থাৎ এরা কোথায় বসবে সেটা আলাদা দুইটা জায়গায় বসে, এই জন্য মূলত এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কোথায় বসে সেটা আমরা একটু জেনে নিই। তার আগে একটু বলে নেই যে আমাদের প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, তাই না? প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি আমরা জানি, যে প্রথমেই হ্যাভ অথবা হ্যাজ, অর্থাৎ হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে V3টা আসবে, তাহলেই আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে। তো বলছে যে যদি আমাদের এতে থাকা ইন্ডিকেটর গুলো আমরা পাই, সেগুলোকে আমরা হ্যাভ ভার্ব ও মেইন ভার্বের মাঝে বসাবো। কোথায়? হ্যাভ ভার্ব ও V3টাই তো মেইন ভার্ব, তাই না? হ্যাভ ভার্ব
ও মেইন ভার্বের মাঝে বসাবো এতে থাকা ইন্ডিকেটর গুলো। অর্থাৎ এই যে এখানে যেমনটা দেখতে পাচ্ছি, সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, এরপর হচ্ছে আমার এতে থাকা ইন্ডিকেটর এবং শেষে হচ্ছে V3টা, তাই না? উনি একটু রেস্ট নেন, আব্বুরে বলতে পান। হ্যাঁ, দেন 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 তোর দেন। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি একটু দেখার চেষ্টা করি, কি বলেছে, হি অলরেডি কাম। এই যে অলরেডি ইন্ডিকেটরটা, এটা কিন্তু এতে থাকা একটা ইন্ডিকেটর। এতে কি 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 ছিল? জাস্ট, অলরেডি, ইমিডিয়েটলি, নেভার, এভার, ইয়েট, রিসেন্টলি এবং লেটলি। তাহলে অলরেডিটা কি? এতে থাকা একটা ইন্ডিকেটর। আর বলেছে কি এতে থাকা ইন্ডিকেটরটা হ্যাভ ভার্ব ও মেইন ভার্বের মাঝে বসবে। তাহলে আমরা যদি এই বাক্যটা অ্যান্সার করতে চাই, শুরুতেই আমরা কি আনবো? হি এর জন্য হ্যাভ ভার্ব হিসেবে আনবো আমরা হ্যাজ। এরপর যে ইন্ডিকেটরটা আছে অলরেডি, এবং তারপর আমরা V3টা আনবো কার? মেইন ভার্বের। কাম মেইন ভার্বের V3 কি? কাম। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে কি? হ্যাজ, এরপর ইন্ডিকেটর, এরপর V3, কাম। অর্থাৎ হ্যাজ অলরেডি কাম। এবারে আমরা একটু দেখে নিই যে বিতে থাকা ইন্ডিকেটর গুলো কোথায় এবং কিভাবে বসে। বিতে থাকা ইন্ডিকেটর গুলো কি কি আছে? জাস্ট নাও, টিল নাও, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, সো ফার এবং অফ লেট। এই যে ইন্ডিকেটর গুলো আছে, এরা বাক্যের শেষে বসবে। যেমন আমরা যদি একটু এক্সাম্পল দেখে নিই, ক্লিয়ার হয়ে যাব। যেমন আমাদের এখানে আছে হি কাম হিয়ার জাস্ট নাও। কি আছে? জাস্ট নাও। এই জাস্ট নাও ইন্ডিকেটরটার দ্বারা আমরা বুঝতে পারলাম যেটা প্রেজেন্ট পারফেক্টে আছে, এবং জাস্ট নাও ইন্ডিকেটরটা কোথায় বসে? বাক্যের শেষে বসে। তাহলে এইটা নিয়ে আসলে আমাদের তেমন কোনো কনসার্ন নেই, কারণ এটা কিন্তু এমনিতেই বাক্যের শেষে আছে। কিন্তু অলরেডিটা যেহেতু মাঝে ছিল, তখন আমাদের একটু খেয়াল রাখতে হয়েছে যে হ্যাভ ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসাতে হয়েছে। কিন্তু যখন জাস্ট নাওটা শেষে আছে, তার মানে আমার ভার্বের সাথে এটার কোনো তেমন ঝামেলা নেই বা কনসার্ন এখানে নেই। তাহলে আমি শুধু ভার্বের অ্যান্সারটা করে দিলেই অ্যান্সার হয়ে যাবে, ইন্ডিকেটরটা আর আমার লেখা লাগবে না। সেক্ষেত্রে হি এর জন্য আমি হ্যাভ ভার্ব নিচ্ছি হ্যাজ, এবং আমার V3টা হচ্ছে কাম। অর্থাৎ অ্যান্সার হলো হ্যাজ কাম। আর জাস্ট নাও এটা আমার আর অ্যান্সারে লিখতে হচ্ছে না, যেহেতু এটা বাক্যের শেষে অলরেডি লেখা আছে এবং এটা শেষেই আছে। এবারে আমরা পার্ট বি তে চলে যাচ্ছি। পার্ট বি তে আমরা আলোচনা করব মূলত পাস্ট পারফেক্ট নিয়ে। তো পাস্ট পারফেক্ট নিয়ে শুরু করার ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে পাস্ট পারফেক্ট টেন্স আমরা বাক্যে সাধারণত একা ব্যবহার করি না। অর্থাৎ শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে আমরা নর্মালি বাক্য গঠন করি না। এটার সাথে আমরা আরেকটা টেন্সকে নিয়ে নিই, সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে দাঁড়াচ্ছে আমরা যখনই কোনো একটা বাক্য পাস্ট পারফেক্ট দিয়ে তৈরি করতে চাই, তখন সাথে সাথেই আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটাকেও নিয়ে নিই। তাহলে আমরা এখানে কয়টা টেন্স পেলাম? দুইটা টেন্স পেলাম, এবং দুইটাই আলাদা আলাদা ক্লজ হবে। তো আমরা জানি যখন দুইটা বাক্যকে আমরা দুইটা ক্লজকে আমরা একটা বাক্যে আনতে চাই বা একটা বাক্যে দুইটা ক্লজকে যুক্ত করতে চাই, তখন সেখানে আমাদের কি প্রয়োজন হয়? লিঙ্কারের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? লিঙ্কারের। আর এই লিঙ্কারগুলোই মূলত আমাদের এই দুইটা ক্লজকে যুক্ত করে একটা বাক্য তৈরি করতে সাহায্য করে। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বলছে যে পাস্ট পারফেক্ট, বিফোর এবং পাস্ট ইনডিফিনিট। একটু খেয়াল করি আমরা, এই যে পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট, এই দুইটাকে কে যুক্ত করলো? এখানে একটা লিঙ্কার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই লিঙ্কারটা হচ্ছে কে? বিফোর, তাই না? এই বিফোর লিঙ্কারটা পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকে যুক্ত করেছে এবং একটি বাক্যে রূপান্তর করেছে।
আমরা যদি একটু পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার গুলো দেখে নিতে চাই, এই যে এখানে স্ট্রাকচার গুলো লেখা আছে যে পাস্ট ইনডিফিনিট সংক্ষেপে পিআই বলা হচ্ছে, যার স্ট্রাকচার হচ্ছে পি2। পাস্ট পারফেক্ট সংক্ষেপে পিপি বলা হচ্ছে, যার স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস ভি3, তাই না? তো এটার স্ট্রাকচার আমরা বুঝতে পারলাম, এবং বাক্যে এরা কিভাবে বসে যখন বিফোর লিঙ্কার দিয়ে যুক্ত হয় সেটাও দেখলাম। আমরা একটু এক্সাম্পল যদি দেখি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যে কিভাবে এরা বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি দে হ্যাড ট্রাইড দেয়ার বেস্ট বিফোর হি টেল দেম। তাহলে এই জায়গাটাতে আমরা কিন্তু লিঙ্কারটা খুব ইজিলি পেয়ে গেলাম, সেটা হচ্ছে বিফোর, তাই না? এই বিফোর লিঙ্কারটা কি করলো, এই যে দে হ্যাড ট্রাইড দেয়ার বেস্ট আর হি টেল দেম, দুইটা ক্লজকে যুক্ত করেছে। এবং আমাদের প্রশ্নটা কোন পার্টে? প্রশ্নটা কিন্তু অবশ্যই বিফোরের পরের ক্লজে। তার মানে একটা ক্লজে যদি প্রশ্ন আমার দেয়া থাকে, আরেকটা ক্লজে স্বাভাবিকভাবে ক্লু দেয়া থাকবে, বা যেটা দেখে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কোন টেন্সে যাবে। সো আমরা যদি একটু খেয়াল করি বিফোরের আগে কোন টেন্স আছে, আমরা দেখতে পাচ্ছি হ্যাড ট্রাইড আছে। এবং আমাদের স্ট্রাকচারেও কি ছিল, রুলসেও ছিল যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসবে, অর্থাৎ হ্যাড ট্রাইড বসেছে এখানে। এবং বিফোরের পরে তাহলে কি হবে? বিফোরের পরে অবশ্যই আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমরা ইউজ করব, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? ভি2। তাহলে টেল ভার্বটার ভি2 ফর্ম আমরা ইউজ করব, যা হলো কি? টোল্ড। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে দে হ্যাড ট্রাইড দেয়ার বেস্ট বিফোর হি টোল্ড দেম। আমরা আফটারের এক্সাম্পলটা বুঝার আগে একটু রুলসটা দেখে নিই। আফটারের রুলসটার ক্ষেত্রে ঠিক তার বিপরীত। বিফোরের ক্ষেত্রে আমরা ঠিক যেমন দেখেছিলাম যে বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট আর পরে পাস্ট ইনডিফিনিট, আফটারের ক্ষেত্রে তার ঠিক বিপরীত, অর্থাৎ আফটারের আগে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স পাবো, এবং আফটারের পরে হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা পাবো। সেক্ষেত্রে এক্সাম্পলে ঠিক একইভাবে কিন্তু আমরা ইউজটা দেখছি যে আফটার কি করেছে, দুইটা ক্লজকে যুক্ত করেছে, একটা হচ্ছে দ্য বয়েজ স্টার্টেড প্লেইং, আর একটা হচ্ছে দ্য রেইন স্টপ। এই দুইটা ক্লজের মধ্যে আমরা কিন্তু প্রশ্ন দেখতে পাচ্ছি আফটারের পরের ক্লজটাতে, রাইট? তাহলে আমরা আগের ক্লজটার দিকে একটু খেয়াল করি, দ্য বয়েজ স্টার্টেড প্লেইং, স্টার্টেড আছে ভি2, তার মানে পাস্ট ইনডিফিনিট, যেটা আমরা রুলসেও দেখেছিলাম যে আফটারের আগে পাস্ট ইনডিফিনিট থাকবে। তাহলে আফটারের আগে আমরা পাস্ট ইনডিফিনিট পেয়ে গেলাম, পরে তাহলে কি ব্যবহার করব? পাস্ট পারফেক্ট বা পিপি। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা প্রথমেই স্ট্রাকচারটার দিকে যদি একটু খেয়াল করি, হ্যাড প্লাস ভি3, অর্থাৎ স্টপের শুরুতে আমরা হ্যাড দিব, এরপর স্টপের ভি3 দিব, স্টপড, হ্যাড স্টপড, অর্থাৎ অ্যান্সার দাঁড়াচ্ছে দ্য বয়েজ স্টার্টেড প্লেইং আফটার দ্য রেইন হ্যাড স্টপড। সো এই যে আমরা দুইটা এক্সাম্পল দেখলাম, আশা করি এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ারলি এই দুইটা রুলস আমরা বুঝতে পারলাম যে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে সাথে নিয়ে একটি বাক্যে ব্যবহার করে থাকি। আমরা আরো কিছু এক্সাম্পলস দেখার চেষ্টা করি। দ্য বেল রিং আফটার উই হ্যাড এন্টার্ড দ্য ক্লাস। এখানে দেখতে পাচ্ছি আফটার আছে, আফটারের পরে হ্যাড এন্টার্ড অর্থাৎ পাস্ট পারফেক্ট আছে। তাহলে একেবারে সহজে আমরা আগে পাস্ট ইনডিফিনিট দিয়ে দিব। তার মানে পাস্ট ইনডিফিনিট যদি দিতে চাই, রিং ভার্বটার ভি2 ফর্ম র্যাং ইউজ করলেই আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। আরো একটা এক্সাম্পল যদি দেখি, এই বাক্যে আমরা বিফোর কে পাচ্ছি লিঙ্কার হিসেবে, তো বিফোর এর পরে কি আছে? কল্ড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, যেহেতু কল্ড ভি2 ফর্মে আছে। পাস্ট ইনডিফিনিট যদি পরে থাকে তাহলে আগে অবশ্যই কি হবে? পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার যেহেতু হ্যাড প্লাস ভি3, তাই আমরা হ্যাড রিচড অ্যান্সার হিসেবে নিচ্ছি। এবারে আমরা কনসেপ্ট 1 এর পার্ট বি এর আরো কিছু রুলস দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নো সুনার হ্যাড সাবজেক্ট প্লাস ভি3, এরপর দেন, এবং তারপর পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখানেও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে ব্যবহার করছি। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা আসলে এখানে কোথায়? এই যে আমরা যদি একটু খেয়াল করি, হ্যাড সাবজেক্ট ভি3, হ্যাড সাবজেক্ট ভি3, একটু যদি আমরা এখানে রাফ করে নিই, হ্যাড প্লাস সাবজেক্ট
প্লাস V3। এটাকেই আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করি, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কিন্তু সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে এই স্ট্রাকচারটা এবং এই স্ট্রাকচারটা, এই দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এই স্ট্রাকচারে সাবজেক্টের আগে হ্যাভ ভার্বটা চলে গিয়েছে। তার মানে এখানে স্ট্রাকচার এটা পাস্ট পারফেক্টেরই, কিন্তু স্ট্রাকচারটা একটু ভিন্ন রকমের হয়েছে, অর্থাৎ এখানে হ্যাভ ভার্বটা সাবজেক্টের আগে চলে গিয়েছে। এটা মূলত ইনভার্সনের রুল অনুযায়ী হয়েছে। সো আমরা এখানে আর ডিটেলসে যাচ্ছি না যে ইনভার্সন কেন, কখন, কিভাবে হয়। আমরা একটু খেয়াল রাখবো যে এটা পাস্ট পারফেক্ট টেন্সেরই স্ট্রাকচার, একটু ভিন্ন স্ট্রাকচারে বা এটাকে একটু ভিন্ন রূপে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এই যে পাস্ট পারফেক্ট পেয়ে গেলাম, এবং দেনটা হচ্ছে আমার এখানে লিঙ্কার। তাহলে লিঙ্কারের আগে আমি পাস্ট পারফেক্ট পেলাম, লিঙ্কারের পরে আমি পাস্ট ইনডিফিনিট পাচ্ছি। স্কেয়ার্সলি হার্ডলির ক্ষেত্রেও ঠিক একই কথা। এই যে পাস্ট পারফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, ওয়েনটা এখানে হচ্ছে আমার ক্লজ লিঙ্কার, এবং লিঙ্কারের পর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সটা। তাহলে নো সুনার, স্কেয়ার্সলি, হার্ডলি এগুলোর ক্ষেত্রে আমরা কি করব? ঠিক পরপরই পাস্ট পারফেক্ট টেন্সটা বসিয়ে দিব, এবং অবশ্যই স্ট্রাকচারের দিকে একটু খেয়াল রাখবো যে এখানে সাবজেক্টের পর হ্যাড না, বরং সাবজেক্টের আগে আমরা হ্যাড বসিয়ে দিব, তারপর হচ্ছে সাবজেক্ট, এরপর আমরা V3টা আনবো বা মেইন ভার্বটা আনবো। এবং লিঙ্কারের পর, উভয় ক্ষেত্রেই লিঙ্কারের পরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করব। এক্সাম্পলটা একটু দেখার চেষ্টা করি। বলেছে নো সুনার শি গো দেয়ার দ্যান শি কল মি। এই বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? নো সুনার দিয়ে। তাহলে নো সুনার দিয়ে যদি বাক্যটা তৈরি হয়, আমরা কি করব? প্রথমেই নো সুনারের পর পাস্ট পারফেক্ট নিয়ে আসবো, তাই না? তাহলে পাস্ট পারফেক্ট যদি আনতে চাই, শুরুতেই আমরা হচ্ছে হ্যাভ ভার্বটা নিয়ে আসবো, হ্যাড, তারপর সাবজেক্টটা নিয়ে আসবো, শি, এবং মেইন ভার্বের V3 ফর্মটা আনবো, গন, হ্যাড, শি, গন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে দেন লিঙ্কারটা আছে। তাহলে লিঙ্কারের পর আমরা কি ব্যবহার করব? লিঙ্কারের পর আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব। সেক্ষেত্রে আমার পাস্ট ইনডিফিনিটে কল ভার্বের V2 কল্ড ব্যবহার করলেই কিন্তু আমার অ্যান্সার দাঁড়াচ্ছে নো সুনার হ্যাড শি গন দেয়ার দ্যান শি কল্ড মি। আরো একটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করি। বলেছে হার্ডলি হ্যাড দ্য বয়েজ গন টু দ্য সিনেমা হল ওয়েন দে টেক দেয়ার সিটস। কি বললো? হার্ডলি। তাহলে হার্ডলি দিয়ে যদি বাক্য শুরু হয়, পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্টটা চলে এসেছে, হ্যাড, সাবজেক্ট, V3, তাই না? এবং হোয়েন জয়নারটা পেলাম। হোয়েন জয়নারের পর কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করব, তাই না? তাহলে টেক ভার্বটার পাস্ট ইনডিফিনিটে আমরা V2 ইউজ করব, অর্থাৎ টুক অ্যান্সার। আরো একটা এক্সাম্পল যদি দেখি, নো সুনার হ্যাড দ্য টিচার কাম। নো সুনার দিয়ে বাক্য শুরু হয়েছে, এরপর হ্যাড, সাবজেক্ট, V3, অর্থাৎ পাস্ট পারফেক্ট অলরেডি পেয়ে গিয়েছি। ক্লজ মার্কার বা লিঙ্কার হচ্ছে দেন, তারপর আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব, অর্থাৎ স্ট্যান্ডার্ড V2 ফর্ম স্টুড ইউজ করব। সো এই ছিল মোটামুটি আমাদের কনসেপ্ট 1 এর পার্ট বি এর 4টা রুলস, যেখানে আমরা পাস্ট পারফেক্টের যে ইউজটা রয়েছে সাথে পাস্ট ইনডিফিনিট টেন্সকে নিয়ে সেটা দেখার চেষ্টা করলাম এবং বিস্তারিত আলোচনাটা বোঝার চেষ্টা করলাম। আমরা চলে যাচ্ছি কনসেপ্ট 1 এর পার্ট সি তে, যেখানে আমরা আলোচনা করব সিন্স বা ফর প্লাস টাইম থাকলে বাক্যটা আমরা কিভাবে অ্যান্সার করব। শুরুতেই বলছে সিন্স বা ফর প্লাস টাইম থাকলে বাক্যটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নেওয়া যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমেই হ্যাভ ভার্ব চলে আসবে, হ্যাভ, হ্যাজ, তারপর বিন, এবং সবশেষে মেইন ভার্বের V1 প্লাস আইএনজি ফর্ম। তাহলে আমরা যদি এক্সাম্পল দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কি বলেছে, দে লিভ ইন ঢাকা সিন্স দেয়ার চাইল্ডহুড, তাই না? তাহলে এখানে সিন্স দেয়ার চাইল্ডহুড অর্থাৎ সিন্স প্লাস টাইম পেলাম, রাইট? সিন্স প্লাস টাইম যখন আমরা পেয়ে গেলাম, তখন কিন্তু আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিব।
আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিলে শুরুতে দে সাবজেক্টের জন্য হ্যাভ ভার্ব নিব হ্যাভ, এরপর বিন এবং লিভ ভার্বটার V1 প্লাস আইএনজি লিভিং। অ্যান্সার দাঁড়াচ্ছে দে হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স দেয়ার চাইল্ডহুড। এবারে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি পরের লাইনটাতে কি বলা হয়েছে। বলছে তবে ব্র্যাকেটে যদি স্ট্যাটিভ ভার্ব থাকে, এই যে ব্র্যাকেটে আমরা যেমন লিভ ভার্বটা পেলাম, বলছে এই ব্র্যাকেটের ভার্বটা যদি স্ট্যাটিভ ভার্ব হয়। স্ট্যাটিভ ভার্ব কি জিনিস? এই যে স্ট্যাটিভ ভার্বস গুলো হচ্ছে বি, ফিল, সি, নো, আন্ডারস্ট্যান্ড এবং ওয়ান্ট। যদি আমরা এই ভার্বগুলো ব্র্যাকেটে পাই এবং বাক্যে যদি সিন্স বা ফর প্লাস টাইম থাকে, তাহলে সেই বাক্যটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিব। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? প্রথমেই হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ এবং সেই সাথে যুক্ত হবে মেইন ভার্বের V3 ফর্মটা। যেমন এক্সাম্পল যদি দেখার চেষ্টা করি, বলেছে রাতুল বি অ্যাট স্টার্লিং ফর 2 years। রাতুল বি অ্যাট স্টার্লিং ফর 2 years, তাহলে ফর প্লাস টাইম কিন্তু আমরা পেয়ে গেলাম, কিন্তু ব্র্যাকেটে স্ট্যাটিভ ভার্ব আছে। লিভ কিন্তু স্ট্যাটিভ ভার্ব ছিল না, কিন্তু বি একটা স্ট্যাটিভ ভার্ব। বি স্ট্যাটিভ ভার্ব হওয়ার কারণে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিব, অর্থাৎ প্রথমে হ্যাভ হ্যাজ আসবে রাতুলের জন্য হ্যাজ, এবং বি এই যেটা মেইন ভার্ব, মেইন ভার্বের V3 ফর্ম বিন। রাতুল হ্যাজ বিন অ্যাট স্টার্লিং ফর 2 years। আমরা আরো একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। বলেছে উই ওয়ার্ক হিয়ার ফর 5 months। ফর প্লাস টাইম, কিন্তু ব্র্যাকেটে স্ট্যাটিভ ভার্ব না, বরং নর্মাল একটা ভার্ব আছে। তাহলে স্ট্যাটিভ ভার্ব না হলে নর্মাল সকল ভার্বের জন্য কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা উই এর জন্য আনবো হ্যাভ, বিন এবং ওয়ার্ক, মেইন ভার্বটার V1 প্লাস আইএনজি ফর্ম ওয়ার্কিং, হ্যাভ বিন ওয়ার্কিং। এবারে আমরা আলোচনা করব কনসেপ্ট 1 এর পার্ট ডি, জয়নার্স গুলো নিয়ে। তো জয়নার নিয়ে আলোচনা করার আগে শুরুতে একটু দেখে নিই জয়নার্স গুলো কি কি। আমরা দেখতে পাচ্ছি জয়নার্স গুলো হচ্ছে দো, অলদো, ইভেন দো, টিল, আনটিল, সিন্স, বিকজ, অ্যাজ, হোয়েন, অ্যাজ সুন অ্যাজ। তো এই জয়নার্স গুলো বাক্যে মূলত দুইটা ক্লজকে জয়েন করে। দুইটা ক্লজকে জয়েন করার কাজই হচ্ছে এই জয়নার গুলো, ঠিক আছে না? সো জয়নার গুলো কিভাবে যুক্ত করে দুইটা ক্লজকে? আমরা প্রথম রুলটার দিকে যদি একটু তাকাই, দেখতে পাচ্ছি যে জয়নারের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, জয়নারের পরে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা আনব। কিভাবে হয় এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। যেমন ওয়েট হিয়ার, টিল একটা জয়নার কিন্তু, তাই না? এই যে টিল একটা জয়নার, তাহলে জয়নারের আগে ওয়েট হিয়ার একটা ক্লজ আছে এবং পরে আছে আই কাম ব্যাক, তাই না? তাহলে টিলের আগে যেই ক্লজটা আছে সেটা কোন টেন্সে আছে? ওয়েট হিয়ার, ওয়েটটা V1 ফর্মে আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে জয়নারের আগের ক্লজটি, পরের ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট টেন্সে নিব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি নেই কামের V1 ফর্ম কাম, আই এর জন্য কিন্তু আমরা V1 ফর্মটাই নিই। আর যদি ফিউচার ইনডিফিনিট নেই তাহলে আমরা নিতে পারি কি উইল প্লাস V1, উইল কাম। অর্থাৎ অ্যান্সার দুইটাই হতে পারবে, আই কাম ব্যাক অথবা আই উইল কাম ব্যাক। আমরা এর পরের এক্সাম্পলটা দেখার আগে রুলটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। জয়নারের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, জয়নারের পরেও পাস্ট ইনডিফিনিট হবে। একদম সহজ একটা রুল। আমরা দ্বিতীয় এক্সাম্পলে জয়নার হিসেবে পাচ্ছি অ্যাজ সুন অ্যাজ কে। অ্যাজ সুন অ্যাজ জয়নারটা দুইটা ক্লজকে যুক্ত করেছে, হি কল মি এবং হি স মি। আমরা দেখতে পাচ্ছি হি কল মি এই পার্টটাতে কিন্তু প্রশ্ন করা হয়েছে। তাহলে হি স মি পার্টটা আমরা একটু দেখার চেষ্টা করি যেটা কোন ক্লজে আছে বা কোন টেন্সে আছে। হি স মি এটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে আছে, কেন? স একটা V2, তাই না? তাহলে পাস্ট ইনডিফিনিট যদি অ্যাজ সুন অ্যাজ এর পরে থাকে, জয়নারের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে জয়নারের আগেও কি হবে? পাস্ট ইনডিফিনিটই হবে। অর্থাৎ এই যে কল ভার্বটার V2 ফর্মকেই আমরা অ্যান্সার হিসেবে নিব, অর্থাৎ হি
called me as soon as he saw me. আরো একটি এক্সাম্পল যদি একটু দেখি, since she passed the exam she be promoted. এখানে আমরা দেখতে পাচ্ছি যে since জয়নারটা আছে, তাই না? এই since জয়নারের অর্থ হচ্ছে যেহেতু। এই since জয়নারের অর্থ কি? যেহেতু। বলছে since she passed the exam, এই যে একটা ক্লজ এবং পরে আরেকটা ক্লজ পাচ্ছি। তাহলে she passed the exam, এটা পাস্ট ইনডিফিনিটে আছে, তাই না? তাহলে পরের ক্লজটাও আমার কিসে নিব? আমি অবশ্যই পাস্ট ইনডিফিনিটেই নিব, অর্থাৎ আমরা বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ অথবা ওয়্যার নেব। she সাবজেক্ট যেহেতু আছে সিঙ্গুলার হিসেবে, তাই আমরা বি ভার্ব ওয়াজ অ্যান্সার হিসেবে নিচ্ছি। since she passed the exam she be promoted, যেহেতু সে পরীক্ষায় পাশ করেছে তাই সে প্রমোশনটা পেয়েছে বা পদোন্নতি তার হয়েছে। সো এই ছিল মোটামুটি আমাদের কনসেপ্ট 1 এর পার্ট ডি জয়নার্স এর রুলগুলো। এবারে আমরা কনসেপ্ট 1 এর পার্ট ই সিন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একটু খেয়াল করি, এই সিন্সের অর্থ কিন্তু যখন। সিন্সের অর্থ যখন হলে আমরা এই রুলটা মূলত ফলো করব। তাহলে সিন্সের অর্থ কি অন্য কিছু হতে পারে? অবশ্যই সিন্সের অর্থ অন্য কিছু হতে পারে। যেমন আমরা কিন্তু এই রুলটাতে দেখেছিলাম সিন্সের অর্থ কি ছিল? যেহেতু ছিল, তাই না? তাহলে সিন্সের অর্থ যেহেতুও হতে পারে, আবার সিন্সের অর্থ যখনও হতে পারে। আমরা কিভাবে বুঝবো যে কখন আমরা সিন্সের অর্থটাকে যখন হিসেবে পাবো আর কখন যেহেতু হিসেবে পাবো? একদম সহজভাবে যদি আমরা মনে রাখতে চাই, তাহলে খেয়াল রাখবো যে সিন্স যেই দুটি ক্লজকে যুক্ত করেছে, সেই ক্লজ দুটি মধ্য থেকে কোনো একটি যদি সময় সূচক কোনো কিছু বোঝায়, আমি আবারও বলছি, যদি ক্লজগুলো সময় সূচক কোনো কিছু বোঝায় তাহলে আমরা সিন্সের অর্থ যখন নিব। আর যদি ক্লজগুলোর দুটির মধ্য থেকে কোনোটি সময় সূচক কোনো কিছু না বোঝায় বরং কারণ প্রকাশ করে, তখন আমরা সিন্সের অর্থ যেহেতু হিসেবে গ্রহণ করব। এক্সাম্পলটা দেখি, একেবারে ক্লিয়ার হয়ে যাব। বলেছে ইট হ্যাজ বিন আ লং সিন্স, এই যে আমরা সিন্সকে পেলাম লিঙ্কার হিসেবে, তাই না? এবং সিন্স যুক্ত করেছে ইট হ্যাজ বিন আ লং আর আই সি ইউ। তাহলে এই যে এই পার্টটাই কিন্তু আমাকে একটা মিনিং দিয়ে দিচ্ছে যে ইট হ্যাজ বিন আ লং সিন্স, অনেক সময় হয়ে গিয়েছিল যখন আই সি ইউ, আমি তোমাকে দেখেছিলাম। তার মানে তার সাথে দেখা হয়েছিল বা তাকে সে দেখেছিল, এটা অনেক দিন হয়ে গিয়েছে। যেহেতু এখানে সময় সূচক একটা ইঙ্গিত আমরা পাচ্ছি, তাহলে কিন্তু ধরে নিতে পারছি যে এই সিন্সের অর্থটা কি হবে? যখন হবে। আর সিন্সের অর্থ যখন হলে আমরা মূলত এই রুলটা ফলো করব যে সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট হবে, আর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে একেবারে সহজেই কিন্তু আমরা প্রথম এক্সাম্পলটা অ্যান্সার করে ফেলতে পারছি। দেখতে পাচ্ছি এখানে হ্যাজ বিন আছে, হ্যাজ বিন মানে হ্যাভ ভার্ব প্লাস V3, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে যদি থাকে, সিন্সের পরের ক্লজটা হয় কি? পাস্ট ইনডিফিনিট। তার মানে সি ভার্বটার V2 ফর্ম নিলেই আনসার কিন্তু হয়ে যাচ্ছে স। পরের এক্সাম্পলটা একটু দেখার চেষ্টা করি, একেবারে খেয়াল করব আমরা এই এক্সাম্পলটার দিকে, তাহলে পার্থক্যটা আরো ক্লিয়ার হয়ে যাবে। বলেছে হি ডিড নট জয়েন দ্য ক্লাস সিন্স হি বি ইল, সে ক্লাসে যুক্ত হয়নি, সে অসুস্থ ছিল। তাহলে এখানে কি সময়সূচক কোনো কথা বলেছে? না, বরং আমরা কিন্তু এখানে একটা কারণ দেখতে পাচ্ছি যে সে ক্লাসে জয়েন করেনি। কেন জয়েন করেনি? কারণ সে অসুস্থ ছিল। তাহলে এই জায়গাটাতে আমরা সিন্স অর্থ কারণ পাচ্ছি। তার মানে সিন্স অর্থ যেহেতু হলে আমরা যেই রুলটা ফলো করেছিলাম সেই রুলটাই কিন্তু এখানে ফলো করব, অর্থাৎ আগে যদি প্রেজেন্ট থাকে পরেও প্রেজেন্ট, আগে যদি পাস্ট থাকে পরেও পাস্ট, যেটা আমরা কনসেপ্ট 1 এর পার্ট ডি তে দেখেছিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হি ডিড নট জয়েন, হি ডিড নট জয়েনটা কিসে আছে? পাস্টে আছে।
তাহলে আমার সিন্সের পরের ক্লজটাও কিসে হবে, পাস্টে হবে, কারণ এটা কিন্তু আমাদের এই রুল অনুযায়ী হয়নি। তাহলে বি ভার্বের পাস্ট যদি আমরা করি, হি এর জন্য আমার অ্যান্সার দাঁড়াচ্ছে ওয়াজ। হি ডিড নট জয়েন দ্য ক্লাস সিন্স হি ওয়াজ ইল। হোপফুলি আমরা এই যে সিন্স দুইটার পার্থক্য দুইটা এক্সাম্পল দিয়ে প্রপারলি বুঝতে পেরেছি। আমরা চলে যাচ্ছি পরের এক্সাম্পলটিতে। বলেছে ইট ওয়াজ 1971 সিন্স উই বিকাম ইন্ডিপেন্ডেন্ট। এখানে কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি ইট ওয়াজ 1971, তার মানে সময় প্রকাশ করছে এবং সিন্স দ্বারা যুক্ত হয়েছে দুটি ক্লজ। তাহলে যেহেতু এটা সময় সূচক অর্থ দিচ্ছে, আমরা এই রুলটাই কিন্তু ফলো করব। তাহলে আমরা একটু দেখে নিচ্ছি সিন্সের আগে কোন ক্লজ আছে। সিন্সের আগের ক্লজটা ওয়াজ অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট যদি আগের ক্লজটা থাকে, তাহলে পরের ক্লজটা আমরা কি ব্যবহার করি, পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টে আমরা কি আনবো, হ্যাড প্লাস V3। তাহলে শুরুতেই হ্যাড আর বিকামের V3 ফর্ম বিকাম, হ্যাড বিকাম। সো এই ছিল মোটামুটি আমাদের সিন্স অর্থ যখন হলে যে নিয়মটা বা যে রুলগুলো আমরা ফলো করে থাকি সেটার বিস্তারিত আলোচনা। এবারে আমরা আলোচনা করব কনসেপ্ট 1 এর পার্ট এফ, সো দ্যাট নিয়ে, যার অর্থ হচ্ছে যাতে। তার মানে বিষয়টা অনেকটা এমন যে আমি এই ইংলিশ কোর্সটি করছি যাতে করে আমি ইংলিশে ভালো একটা রেজাল্ট করতে পারি, তাই না? এরকম একটা মিনিং মূলত আমরা পেয়ে থাকি। তো এটার ক্ষেত্রে রুলটা কেমন হয়ে থাকে, সো দ্যাট এর আগে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাই, সো দ্যাট এর পরের ক্লজে আমরা ক্যান বা মে প্লাস V1, ভার্বটার ফর্মটা আমরা এরকম দিব যে ক্যান বা মে প্লাস V1। আর যদি সো দ্যাট এর আগে পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে আমরা কি করব, সাবজেক্টের পর ভার্বটা কুড বা মাইট প্লাস V1 এই ফর্মে নিব। এক্সাম্পল দেখি একটু। বলেছে শি ওয়ার্কস হার্ড সো দ্যাট শি সাকসিড ইন লাইফ। শি ওয়ার্কস হার্ড, সো দ্যাট এর আগের ক্লজটা কি, শি ওয়ার্কস হার্ড। এই যে ওয়ার্কস তার মানে V1 প্লাস এস প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে যদি থাকে, আমরা সো দ্যাট এর পরের ক্লজটাতে ক্যান বা মে প্লাস V1 দিয়ে দিব। তাহলে ক্যান বা মে প্লাস V1 যদি দিয়ে দিতে চাই, যে কোনো একটা দিলেই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি শি ক্যান দিতে পারি অথবা মে দিতে পারি, এবং এরপর সাকসিড ভার্বটার V1 ফর্ম কি, সাকসিড। ঠিক আছে, অনেকেই মনে করতে পারেন যে সাকসিডের V1 হচ্ছে সাকসেস। তো এটা একটু আমরা মিসকনসেপশন আছে আমাদের, যে সাকসেস হচ্ছে V1, কিন্তু অ্যাকচুয়ালি সাকসেস হচ্ছে একটা নাউন, সাকসেস কোনো ভার্বই না। বুঝা গিয়েছে? তো সাকসেসকে আমরা হচ্ছে কখনো V1 হিসেবে কাউন্ট করব না, বরং আমার V1 হচ্ছে সাকসিড। V2 তে আমরা ইডি যুক্ত করি, V3 তেও ইডি যুক্ত করে সাকসিডেড করে থাকি, V2 এবং V3। এবং নাউন সম্পূর্ণ আলাদা একটা পার্টস অফ স্পিচ, এটা ভার্বের সাথে সম্পর্ক নাই। তার মানে V1 হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে শি ক্যান সাকসিড অথবা মে সাকসিড দিলেও অ্যান্সারটা হয়ে যাবে। পরের এক্সাম্পলে কি বলেছে, হি ট্রাই হার্ড সো দ্যাট হি কুড উইন দ্য ম্যাচ। এখানে দেখতে পাচ্ছি সো দ্যাট এর আগের ক্লজেই প্রশ্ন করা হয়েছে। তাহলে আমি পরের ক্লজটার দিকে একটু তাকাবো, কুড উইন বলেছে। কি বলেছে, কুড উইন। তার মানে দেখতে পাচ্ছি যে এটা আমার কুড বা মাইট প্লাস V1 এর রুলটা ফলো করেছে। সেক্ষেত্রে সো দ্যাট এর আগের ক্লজটা আমরা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ ট্রাই এর V2 ফর্মটা আমাদের অ্যান্সার হবে ট্রাইড। পরের এক্সাম্পলে কি বলেছে, দে হেল্পড মি সো দ্যাট আই সলভ দ্য প্রবলেম। দে হেল্পড মি, সো দ্যাট এর আগের ক্লজে আমরা পাচ্ছি পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট যদি আগের ক্লজে পাই, পরের ক্লজে আমার অ্যান্সারটা কি দাঁড়ায়, কুড বা মাইট প্লাস V1। আমরা আই এর জন্য যে কোনো একটা নিতে পারি, কোনো সমস্যা নাই, কুড অথবা মাইট। এরপর সলভের V1 সলভ, কুড বা মাইট সলভ। এই হচ্ছে মোটামুটি আমাদের পার্ট এফ এর সো দ্যাট এর বিস্তারিত আলোচনা। এবারে আমরা আলোচনা করব কনসেপ্ট 1 এর পার্ট জি, লেস্ট নিয়ে, যার অর্থ মূলত পাছে। আমরা যখন বাক্যে এটার অর্থ দেখতে চাই, তখন অনেকটা নতুবার মতো করে অর্থ পেয়ে থাকি, তাই আমরা এখানে নতুবা হিসেবে এটাকে ইন্ট্রোডিউস করছি। স্ট্রাকচারটা যদি একটু দেখি, রুলটা যেটা বলেছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর লেস্ট। তার মানে লেস্টের আগে আমরা একটা ক্লজ পাবো। এই ক্লজটা স্বাভাবিকভাবেই থাকবে, সাবজেক্টের পর ভার্ব আসবে। তো লেস্টের পরের যেই ভার্বটা,
বা পরের যে ক্লজটা, সেই ক্লজে ভার্বের স্ট্রাকচারটা হবে এমন যে শুড বা মাইট প্লাস বি ওয়ান। এটাতে কোনো ডিপেন্ডেন্সি নেই যে আগে কোন ক্লজ আছে বা পরে কোনটা হবে, এই ধরনের কোনো ইস্যুস নেই। একদম সিম্পলি আমরা হচ্ছে লেস্টের পরের যেই ভার্বটা আছে সেটাকে শুড বা মাইট প্লাস বি ওয়ান স্ট্রাকচারে ফেলে দিলেই হয়ে যাচ্ছে। যেমন এক্সাম্পল বলেছে, শি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট শি ফেল ইন দ্য এক্সাম। বলেছে কি, শি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট শি ফেল ইন দ্য এক্সাম। এই যে লেস্ট দেখতে পাচ্ছি, লেস্টের পরের ভার্বটা আমরা একদম চোখ বন্ধ করে কি দিয়ে দিব, শুড বা মাইট প্লাস ভি ওয়ান, অর্থাৎ ফেল, শুড ফেল বা মাইট ফেল, দুটোই কারেক্ট হবে অ্যান্সার হিসেবে। আবার যদি দেখি, উই অলওয়েজ ফলো হিজ ইনস্ট্রাকশনস লেস্ট হি বি অ্যাংরি উইথ আস। এখানেও দেখতে পাচ্ছি লেস্ট আছে, তাহলে আমরা পরের ভার্বটা কি দিব, পরের ভার্বটা অবশ্যই শুড বি অথবা মাইট বি দিব। উই অলওয়েজ ফলো হিজ ইনস্ট্রাকশনস, আমরা সবসময় তার নির্দেশনাগুলো মেনে চলি, নতুবা হি বি অ্যাংরি উইথ আস, সে আমাদের সাথে রেগে যাবে বা আমাদের সাথে রাগ করবে। সো এটার ক্ষেত্রে অ্যান্সারটা আমরা শুড বি দিচ্ছি বা মাইট বি দিলেও কারেক্ট। পরের এক্সাম্পলটা বলেছে, হি হারিড লেস্ট হি মিস দ্য ট্রেন। সে তাড়াহুড়ো করে যাচ্ছিল, নতুবা সে ট্রেনটা মিস করে ফেলবে। এখানেও আমরা শুড মিস বা মাইট মিসকেও অ্যান্সার হিসেবে নিতে পারি। সো এই ছিল মোটামুটি আমাদের কনসেপ্ট 1 এর পার্ট জি, লেস্টের রুলস গুলো। সো হোপফুলি আমরা এই পর্যন্ত ক্লিয়ারলি সবকিছু বুঝতে পেরেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।